টিভেন24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। আজ আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা দুদফা বিতর্কের জন্য রাজি হয়েছেন। তার প্রথম দফা হবে 27 জুন CNN সেই বিতর্কের আয়োজন করবে, আর দ্বিতীয় বিতর্কটি হবে 10 সেপ্টেম্বর, যেটি আয়োজন করবে ABC নিউজ। ট্রাম্প এবং বাইডেন দুজনই এই দুটি বিতর্কে অংশ নেয়ার সম্মতি দিয়েছেন। প্রস্তাবটি যখন বাইডেনের পক্ষ থেকে, তার ক্যাম্পেইন টিমের পক্ষ থেকে এসেছে, তখন ডোনাল্ড ট্রাম্প সেটা গ্রহণ করেছেন এবং তিনি দুটোর পরিবর্তে 4টা বিতর্কের প্রস্তাব দিয়েছেন। আরও দুটি বিতর্ক তিনি করতে চান। এখন প্রেসিডেন্ট বাইডেনের যে রাজনৈতিক অবস্থান গাজার যুদ্ধকে কেন্দ্র করে, আর ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান হাসমানি মামলার যে অগ্রগতি হয়েছে, এই দুটি বাস্তবতায় নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখন এই দুই রিপাবলিকান এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে যে বিতর্কটি হবে সেটি কেমন হতে পারে, মানুষের প্রত্যাশা কী, মানুষ কার কাছে কী আশা করে, দুজন কী ধরনের বক্তব্য দিতে পারেন। সাম্প্রতিককালে আমরা এই দুজনের একে অপরের বিরুদ্ধে যেসব বক্তব্য, মন্তব্য, অভিযোগ, পাল্টা অভিযোগ শুনেছি, তার প্রেক্ষিতে বিতর্কটি কেমন হবে সেটি নিয়ে নিশ্চয়ই মানুষের আগ্রহ আছে। অনেকে মনে করেন ট্রাম্পের কাছে আগ্রহ বেশি, প্রত্যাশা বেশি, অনেকে মনে করেন বাইডেনের কাছে বেশি, অনেকে মনে করেন যে সেটি খুবই কার্যকর, ভালো একটি জমজমাট বিতর্ক হবে। অনেকে মনে করছেন সামগ্রিক বাস্তবতায়, এই দুজন প্রার্থীর বাস্তবতায় সেই বিতর্ক হয়তো সাধারণভাবে প্রেসিডেন্সিয়াল ডিবেট যেরকমটা হয়ে থাকে সেরকম নাও হতে পারে। নানা রকমের মত আছে। আমরা এই দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক নিয়ে প্রথমে কথা বলবো, এরপর আমরা একটু আলোচনা করব যে রাফায় অভিযানের ব্যাপারে, ইসরায়েলের অভিযানের ব্যাপারে আমেরিকার আপত্তি এবং বাইডেন প্রশাসন নানান পর্যায় থেকে প্রেসিডেন্ট নিজে সহ এই আপত্তি জানানো হয়েছে, বলা হয়েছে বারবার রাফায় বড় আকারের অভিযান না চালাতে। কিন্তু রাফায় অভিযান চলছে, সেটা কত মাত্রার, কতটুকু বড় হয়েছে, সামনে কতটা বড় হবে সেটি দেখবার বিষয়। কিন্তু ইসরায়েল যা বলেছে এবং যা করছে তাতে মনে হচ্ছে তারা বড় পরিসরে আক্রমণ চালাবে এবং রাফা অভিযানের মধ্য দিয়ে তারা হামাসের বিরুদ্ধে তাদের এই যুদ্ধের বিজয় বা সমাপ্তি ঘোষণা করতে চায়। তেমনটাই নেতানিয়াহু এবং তার প্রশাসনের কর্তা ব্যক্তিরা, তার মন্ত্রিসভার সদস্যরা বলছেন। এই রাফায় অভিযানের ব্যাপারে আমেরিকার বা বাইডেন প্রশাসনের আপত্তি, এবং সেই আপত্তির কারণে এরই মধ্যে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছিল বা একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একটি অস্ত্রের চালান তারা আটকে দিয়েছিল এবং বড় পরিসরে অভিযান চালালে আর সামরিক সহায়তা দেওয়া হবে না, সে কথাও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে এত কিছুর পরও, রাফা অভিযানের ব্যাপারে আপত্তি জানানোর পরও অস্ত্র সহায়তা, সামরিক সহায়তা বন্ধ করছে না আমেরিকা বা বাইডেন প্রশাসন। ইসরায়েলের প্রতি এই সমর্থন, সহায়তা তারা চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের খবর হচ্ছে যেই সহায়তাটুকু এখন নতুন করে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, $1 বিলিয়ন বেশি সামরিক সহায়তা। তার মধ্যে কী কী আছে সেই বিস্তারিত তথ্য বেরিয়েছে গণমাধ্যমে। বলা হচ্ছে যে এটার সাথে গাজার বর্তমান পরিস্থিতির বা হামাস ইসরায়েলের যুদ্ধের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে তাদের দীর্ঘমেয়াদী যেই অঙ্গীকার বা প্রতিশ্রুতি, ইসরায়েলকে সহায়তা দেওয়া, ইসরায়েলের পাশে থাকা, তারই অংশ। তার মানে হচ্ছে এখনকার বাস্তবতায় আপনার দীর্ঘমেয়াদী অঙ্গীকারের অংশ হিসেবে সহায়তা দিচ্ছেন, সেটিকে এই বাস্তবতার সাথে মেলে না। যাই হোক, সেরকম একটি অবস্থা তৈরি হয়েছে এবং রিপাবলিকানরা যথেষ্ট চাপ তৈরি করছে এই সহায়তা দেওয়ার জন্য। ডেমোক্রেটরা এর বিপক্ষেও বলছেন না, তারাও সহায়তা দেওয়ার পক্ষে। কিন্তু হামাসের বিরুদ্ধে অভিযানের নামে যে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে সেটার বিরোধিতা তারা করছে। আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর নাকিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। প্রফেসর নাকিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক জনাব শেখ আল মামুন। জনাব মামুন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে আমরা আলোচনাটা শুরু করব। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people.
Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আলোচনাটা শুরু করতে চাই প্রফেসর নাকিবুর রহমান আপনাকে দিয়ে। ট্রাম্প বাইডেন বিতর্ক কেমন হবে বলে আপনি আশা করছেন? কতটা কার্যকর হবে? মানুষের আগ্রহ কতটা থাকবে? কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? এবং এই দুজনের যে বর্তমান সম্পর্ক এবং বর্তমান অবস্থান, তাতে করে কতটা কার্যকর বিতর্ক বা আদর্শ বিতর্ক হবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ নাজমুল ভাই। আগ্রহ মানুষের থাকবে, কিন্তু আগ্রহটা কি ঋণাত্মক আগ্রহ না ধনাত্মক আগ্রহ, এটা 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 সময় বলে দেবে। 27শে জুন অনেকেই হয়তো অপেক্ষা করবেন। হ্যাঁ, মারামারি দেখার আগ্রহ থাকে, যেটা সবাই আশঙ্কা করছে। অনেকের মারামারি দেখারও আগ্রহ থাকে। হ্যাঁ, মারামারি তো আর ওই সেন্সে হবে না, কিন্তু কিন্তু আপনার যেটা দুঃখজনক যে আমেরিকার ইতিহাসে এই ধরনের অজনপ্রিয় দুইজন ব্যক্তি, আপনি যদি সত্যিকার অর্থে ওপিনিয়ন পোল নেন, তাহলে পরে আমেরিকাতে সবচেয়ে ঘৃণিত দুজন ব্যক্তি হলো বাইডেন এবং ট্রাম্প, অথচ তাদের মধ্যে একজন ইলেক্টেড হয়ে যাবেন। এবং এইখানে যদি আপনি দেখেন যে প্রস্তাবটা বাইডেন ক্যাম্পেইন থেকে এসছে, এটা কিন্তু একটা সারপ্রাইজিং, কারণ ডোনাল্ড ট্রাম্প উৎসুক হয়েছিলেন যে তিনি ডিবেট করবেন। তিনি চাচ্ছেন যে অলমোস্ট প্রত্যেক মাসেই একটা করে ডিবেট হোক এখন থেকে নভেম্বরের আগ পর্যন্ত। সো সেখান থেকে জো বাইডেনের ক্যাম্পেইনের পক্ষ থেকে যে প্রস্তাবটা আসলো, দুইটা ডিবেটের প্রস্তাব আসলো, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প যখন অ্যাকসেপ্ট করেছেন তখন কিন্তু তিনি আর কমপ্লেন করতে পারবেন না যে বেশি ডিবেট হয়নি। সো এটা একটু আশ্চর্যজনক একটা বিষয় ছিল। কিন্তু আমরা যদি দেখি যে আমরা পলিসির কথা বাদ দিই, ডিবেটার হিসাবে জো বাইডেন কিন্তু ভালো ডিবেটার ছিলেন। তার কিছু স্টার্টারিং এর সমস্যা ছিল অতীতে, কিন্তু সাবস্টেন্সিয়ালি অতীতে তিনি এরকম অকেশন গুলাতে তিনি তার যেই মূল বক্তব্য এবং তার আন্ডারডগ থেকে ভিক্টরিয়াস হওয়ার যে একটা ট্র্যাক রেকর্ড, এটা কিন্তু তিনি বজায় রেখেছেন। বাট সেই জিনিসগুলা এই ডিবেটে কার্যকর হবে কিনা, কারণ তিনি 81 বছরে চলে গিয়েছেন। যদিও জো বাইডেনের কাছ থেকে আসলে ডেমোক্র্যাট এবং অন্যদের এক্সপেকটেশনটা কিন্তু খুব মিনিমাম থাকে, বারটা খুব লো থাকে, যার কারণে তিনি যখন সিম্পলি তার কাজটা করেন তখন এটাকে অনেক লোকজন বাহাবা দেয়। রিসেন্টলি স্টেট অফ দ্য ইউনিয়নে জো বাইডেনের যে বক্তব্য, সেটা কিন্তু একেবারে খারাপ হয়নি। সুতরাং ডিবেটে জো বাইডেনের পারফরমেন্স খুব বেশি যে খারাপ হবে এটা মনে হয় না, এটা খুব বেশি সঙ্গত ধারণা। তিনি হয়তো ভালোই করবেন। এবং ডোনাল্ড ট্রাম্পের যে অসুবিধা, যে গত 2020 ডিবেটে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কখনো চুপ থাকতে পারেন না। তিনি যে কথা থামিয়ে দেওয়া, আমেরিকার যেই প্রেসিডেন্সিয়াল ডিবেটগুলার যেই সৌন্দর্য এবং যেই সহমর্মিতা, যে আরেকজনের কথা আমি শুনবো, আমার পালা আসলে পরে আমি সেটার জবাব দিব, এটা পুরাপুরি ব্যতয় ঘটেছিল 2016 সালের হিলারি ক্লিন্টনের সাথে ডিবেটের সময়ও এবং 2020-এ, এবং এটার পরিপ্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে আর কোনো ডিবেট হয়নি। কারণ ডোনাল্ড ট্রাম্প, মানে এই প্রেসিডেন্সিয়াল ডিবেটে কারো মাইক অফ করে দেওয়া মডারেটরের পক্ষে সম্ভব না। সুতরাং যদি সেলফ ডিসিপ্লিন না হন, এবং এই এগ্রিমেন্টও হয়তো আসবে যে ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন দুজনের বক্তব্যের মাঝখানে কোনো কথা বলবেন না, কারণ এটাতে সৌন্দর্য নষ্ট হয়। এবং সর্বোপরি আরেকটা যেটা বিষয়, সেটা খুব সিগনিফিকেন্ট, এবং এটা অনেকে মনে করছে যে দুইজনেরই হয়তো পারফরমেন্স ভালো হবে না, কারণ ন্যাশনাল ডিবেট সবসময় আইকনিক। আমরা যদি সেই নিক্সন ভার্সেস জেএফকে ডিবেট আমরা যদি দেখি, যে বডি ল্যাঙ্গুয়েজের জন্য যেটা একটা মানে সবসময় উদাহরণ হিসেবে পেশ করা হয়, যে যারা রেডিওতে শুনেছিল তারা মনে করেছিল যে নিক্সন ডিবেটে জয় হয়েছেন, এবং যারা টিভিতে শুনেছে তারা বডি ল্যাঙ্গুয়েজের কারণে জেএফকে এর যেই পোশ্চার, তার আই কন্ট্যাক্ট, তার হাতের অন্য যে অঙ্গভঙ্গি, তার কারণে সবাই ধরে নিয়েছে, এবং দ্যাট হ্যাজ ট্রেমেন্ডাস ইম্প্যাক্ট অন ইলেকশন জেএফকে। সো সেখান থেকে শুরু করে প্রেসিডেন্সিয়াল ইলেকশন সবসময় আইকনিক হয়, এবং ইলেকশনে জয় এবং পরাজয় নির্ভর করে দু একটা মানে মোমেন্টের কারণে। ডাব্লিউ বুশের একটা যে মোমেন্ট, তিনি ইলেকশনে হেরে গিয়েছিলেন, অনেকেই বলে সেই মোমেন্টের কারণে
সিনিয়র বুশের কথা বলছি, ক্লিনটনের সাথে, আবার প্রেসিডেন্ট ওবামার যে আইকনিক মুভমেন্টগুলা সেটার কারণে কিন্তু তিনি ডিবেটে অনেক ভালো করেছেন। সো এগুলা ডিবেটের জন্য অনেক প্র্যাকটিসের দরকার হয়, এবং এই প্র্যাকটিসগুলার একটা অলমোস্ট প্র্যাকটিক্যাল প্র্যাকটিস হয় কিন্তু প্রাইমারিতে, যে প্রাইমারিতে 12-14 জন একেবারে নিজের দলের লোকজনের কাছ থেকে যেরকম আক্রমণ আসে, সে আক্রমণগুলার ফেস করতে করতে কিন্তু একটা পর্যায়ে চলে আসে ন্যাশনাল ডিবেটে। কিন্তু এবছর বাইডেন কিংবা ট্রাম্প কেউই কিন্তু প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। অফকোর্স রিপাবলিকান প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই বিতর্কগুলা পুরোপুরি অ্যাভয়েড করেছেন, যার কারণে তারও কোনো প্র্যাকটিস হয়নি এবং জো বাইডেনেরও কোনো প্র্যাকটিস হয়নি। সো এই কারণে 27শে জুনের ডিবেটটা কতটা সুন্দর ডিবেট হবে, আমি মনে করি যে সেখানে দুইজন প্রার্থী তাদের কিছুটা সীমাবদ্ধতা থাকবে, এবং ডেফিনেটলি তাদের ভুল করার সম্ভাবনা বেশি আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অনেক সাধারণ মানুষ এই ইলেকশন থেকেই অনেকটা ডিসইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, যে একজন আসামি ভার্সেস একজন জেনোসাইডের এনেবলকারী, তাদের মধ্যে থেকে কাকে চুজ করবে। এবং যেটা আমি শুরুতেই বললাম যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত দুইজন ব্যক্তি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হচ্ছেন, এবং এটা সবার দুইজন কি সমান ঘৃণিত নাকি বেশ কম আছে? এবং মানে এটাই এখন এটা হলো পপুলারিটি কন্টেস্ট হচ্ছে যে কে কম ঘৃণিত, এটার উপরই প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে। এখন এটা আমরা নভেম্বর মাসে বলতে পারবো যে কে কম ঘৃণিত কিংবা কে বেশি ঘৃণিত। কিন্তু আপনি বলছিলেন যে প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্প অংশ নেন নাই, আর ডিবেটে অংশ নেন, বাইডেনের তো মানে প্রাইমারি ডিবেটই হয় নাই, ফলে এই চর্চাটা হয় নাই। আবার দুজনের বাস্তবতা আপনি বলছিলেন, কিন্তু বয়সের কথা আপনি বলছিলেন। বাইডেন সচরাচর যেসব বক্তব্য দেন বা সাম্প্রতিককালে, সাম্প্রতিক মাসে, সাম্প্রতিক বছরগুলো সব মিলে যদি বলি, তিনি কথা বলতে গিয়ে অনেক সময় একটু উল্টাপাল্টা করে ফেলেন, ভুলভাল বলে ফেলেন। ডিবেটের ক্ষেত্রে নিশ্চয়ই এটার প্রভাব মারাত্মক ক্ষতিকর হবে। আপনি বলছিলেন যে স্টেট অফ দ্য ইউনিয়নে তিনি খুব ভালো ভাষণ দিয়েছেন, হয়তো প্রস্তুতিটা ভালো ছিল, ফলে বাইডেনের বয়সজনিত, স্বাস্থ্যজনিত, স্মৃতিজনিত যে সমস্যাগুলো আছে তাতে করে তিনি পিছিয়ে যাবেন কিনা। ট্রাম্পেরও বয়স বেড়েছে, ডোনাল্ড ট্রাম্প বাইডেনের পাশাপাশি, কিন্তু তিনি এখনও বক্তা হিসেবে, বলিয়ে হিসেবে তিনি যথেষ্ট পারঙ্গম। মিথ্যা বলেন কিন্তু খুব দাপটের সাথে বলেন আর কি। সেই জায়গায় বাইডেনের এই বলার সক্ষমতাটা তার জন্য কোনো নেতিবাচক পয়েন্ট হবে কিনা? বাইডেনের যেটা একটা বেসিক সমস্যা যেটা তিনি ওভারকাম করেছেন, যে স্টাটারিং, তোতলা, তো মানে কিছু কথা তার আটকে যায়, সো এটা কিন্তু তিনি ওভারকাম করেছেন, কিন্তু বয়সের কারণে কিন্তু এটা ফিরে আসে বাইডেনের উপরে। আপনি যেটা বললেন, বয়সের প্রভাবটা কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু সাথে সাথে যদিও গায়ের জোরে ট্রাম্প অনেক কথা বলে ফেলেন, ট্রাম্পের সাথেও কিন্তু বয়সটা ক্যাচ আপ করে ফেলছে। এবং রিসেন্টলি আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তার বক্তৃতার মধ্যে এরকম কিছুটা অপ্রাসঙ্গিক এবং অসংলগ্ন কিছু কথা বলছেন। সো বয়সের প্রভাব দুজনের উপরেই পড়বে, বাট এই যে মানে তাদের মানে অজনপ্রিয়তার সাথে সাথে কে কত খারাপ করে, এটা কে কতবার ভুল করে এবং কতবার অপ্রাসঙ্গিক এবং অসংলগ্ন কথা বলে, এটা দেখার জন্যই মনে হয় অনেকে টিভির সামনে সেদিন বসে থাকবে। সেনেটর মিট রমনি বলেছেন যে বাইডেনের চেয়ে ট্রাম্পের ব্যাপারে মানুষের আগ্রহ বেশি থাকবে, প্রত্যাশা বেশি থাকবে। আপনি কি একমত? এখন ডিপেন্ড করে আপনার, মানে এগেন সব সময় আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, বাইডেনের প্রতি বাইডেন সবসময় কিন্তু আন্ডারডগ থাকেন, এবং তার যদি আপনি হিস্ট্রিটা দেখেন যে অধিকাংশ সময় তিনি এই আন্ডারডগ ন্যারেটিভটাকে পুঁজি করে তিনি তার ক্যাম্পেইন করেন। সো তার কাছ থেকে এক্সপেকটেশনটা কিন্তু খুব বেশি থাকে না, যার কারণে সেই এক্সপেকটেশনটাকে উনি মিট করে সেটাকে এক্সিড করতে সমর্থন হন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেকে অলমোস্ট এমন একটা পর্যায়ে নিয়ে যান, নিজের প্রশংসা নিজে করে, যে তার কাছ থেকে এক্সপেকটেশন ন্যাচারালি বেশি থাকে, এবং তিনি খারাপ করলেও সেই খারাপটাকেও তিনি জাস্টিফাই করবেন। মানে চাপার জোরে ট্রাম্প এগিয়ে থাকবেন এরকম না, এটা তো সবসময়, কারণ ট্রাম্পের ওভারঅল পার্সোনাটা যদি আপনি দেখেন, তার প্রপার্টির ভ্যালুটা ইনফ্লেট করে অতিরিক্তভাবে, এবং তার সমস্ত কিছু
তিনি, এবং এটা অনেক সময় আপনারা দেখবেন যে যারা কিছু ধরনের মার্কেটার কিংবা স্পেসিফিক কোনো ধরনের একটা স্পেসিফিক ব্যবসায়ী গ্রুপ, তারা রিয়েলটার ধরেন ফর এক্সাম্পল, তারা তাদের ক্লায়েন্টের সামনে বাসার একটা নষ্ট বাসা হলেও এটা কেমনভাবে ক্লায়েন্টের সামনে হাজির করে যে এর থেকে ভালো বাসা মনে হয় আর নেই। সো মানে ট্রাম্পের ব্রেড অ্যান্ড বাটার হলো রিয়েল স্টেট, অ্যান্ড দ্যাটস হোয়াট হি ইজ এ সেলস পারসন। এবং তিনি নিজেকে এমন ভাবে সেল করেছেন আমেরিকার কাছে যে একেবারে ব্যাংকরাপ্ট একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে মানুষজন মনে করে বিরাট কিছু। সো ওখান থেকে এক্সপেকটেশনটাও হয়তো বেশি। জি, আপনার কাছে ফিরবো আবার। শেখ আল মামুন, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে মামলাজনিত সংকটে আছেন, এটা তার বিরুদ্ধে সবচেয়ে বড় পয়েন্ট, আর বাইডেন হচ্ছে গাজা যুদ্ধের ভূমিকার কারণে যেই বেকায়দায় আছেন, এটা তার সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট। বিতর্কের ক্ষেত্রে এই দুটি বিষয় কতটা ভূমিকা রাখবে বলে মনে করেন? Well, definitely, it has a hugely significant impact পড়বে, especially Biden. আমরা দেখতেছি already out of the measures, the 7 বা 6 ছয়টা স্টেটে he is falling behind. তার কারণ তার আমরা জানি ইকোনমি improving. Even this morning we saw that the inflation is going down 3.4, তাদের expected থেকে আরো কমছে. So unemployment really is also low. So we see a lot of good things, but only things Biden যেটা হচ্ছে দেখেন, because of this Gaza war, because of this Middle Eastern war, তার কারণ he does not have any state policy এবং he cannot do anything. সে অলরেডি নেতানিয়াহুর কাছে, ইসরায়েলিদের কাছে সে কাইন্ড অফ আটকে গেছে। তারা কোনো কিছু বললেই তারা শুনতেছে না। এবার সে তাকে আর্মস যেটা পাঠাচ্ছে, এবং আমরা জানি যে হোয়াইট হাউস থেকে যে রিপোর্ট বেরিয়েছে যে এটা ইন্টারন্যাশনাল ভায়োলেশন হয়েছে, যেসব আর্মসগুলো ইউজ করা হয়েছে ইউনাইটেড স্টেটসের কংগ্রেসের পলিসি এগেইনস্ট। সো দিস লট অফ থিংস, এবং জেনোসাইড ইজ টেকিং প্লেস, এবং যদি আমেরিকা স্বীকার করতেছে না, কিন্তু দ্য হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং ইট, লট অফ নিউট্রাল পিপল আর ওয়াচিং ইট। লট অফ পিপল কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড যে বাইডেনের যে ভূমিকা এখানে ইজ রিয়েলি ডিজাস্টার ফর আমেরিকা। যদিও সে কিছু করতে পারতেছে না, বিকজ হি ইজ বিন সোল্ড টু the big business person, because big business people are making money out of this war. এবং আমরা জানি যে আজকে সকালেও দেখছেন যে হার্ভার্ডের তারা সেখান থেকে যে ইসরায়েলের ইনভেস্টমেন্টকে তারা উইথড্র করবে। lot of university people are understanding যেসব ইয়াংসরা যেটা প্রোটেস্ট করতেছে, they are right, because general public understand, young generation understand, only the people in the power, the old people, they are not, তারা বুঝতে পারতেছে না যে আসলে এই যুদ্ধটা যে কলোনিয়ালিজম, এই যুদ্ধটা যে অন্যায় হচ্ছে, মানে সারা পৃথিবী দেখতেছেন। আমরা জানি যে গত সপ্তাহে যে ভোট হইলে ফর দ্য প্যালেস্টাইন স্টেটহুড, সেখানে সারা পৃথিবী ভোট দিচ্ছে, এক্সেপ্ট few state, few country, United States, Israel, and Argentina and few other things, few other countries. তার মানে এই যে হামাস ইসরায়েল যুদ্ধের বিষয়ে ট্রাম্প কি বাইডেনের চেয়ে ভালো অবস্থানে থাকবেন? Well, হামাসের ক্ষেত্রে যে ট্রাম্পের অবস্থান তো অলওয়েজ উইথ দ্য তাদের যে বিবলিক্যাল যে প্রসেস, যেটা কনসেপ্ট, সেখানে তো ট্রাম্প অলওয়েজ বি হোয়াট ইসরায়েল যেটা করতেছে সেটা রাইট। কিন্তু আমরা ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক পার্টি ইজ এ পার্টি অফ ডিফারেন্ট ফ্যাকশন, যেটা বলেন যে মাইনরিটি, সাম হোয়াইট, আফ্রিকান আমেরিকান, মুসলমান, স্প্যানিশ, এবং তাদের ভিতরে যে একটা মানে এর একটা কলহ চলতেছে, ইন্টারনাল যে কলিউশন চলতেছে, দ্যাটস গানে হার্ট এ লট। এবং আমরা জানি যে 6টা স্টেটে সে যদি মিশিগানের দিকে তাকান, সেখানে যদি লুজ করে, পেনসিলভেনিয়াতে সে যদি লুজ করে, দিস আর দ্য 2 স্টেট, জর্জিয়াতে, সেখানে কিন্তু মুসলমানদের হিউজ নাম্বার অফ ভোট আসে, জর্জিয়াতে হিউজ নাম্বার অফ এশিয়ান ভোট আছে। সো ইটস গোনা বি হিউজ ইম্প্যাক্ট। কিন্তু ট্রাম্প তো বরাবরই বলতেছে যে হোয়াট we are with the Israel, so we know that Trump is সেটা তার নীতিগত অবস্থান। কিন্তু এই মুহূর্তে আমেরিকার ভূমিকার কারণে তো বেশি অভিযুক্ত এবং সমালোচিত এবং আক্রান্ত হচ্ছেন বাইডেন। এই মুহূর্তে তো আর ট্রাম্প দায়িত্বে নাই, ফলে তার তো এখানে দায়টা অনেক কম। বিকজ আমরা জানি যে 2000 পাউন্ড বম ইস লাইক পুরো একটা ব্লককে ডিস্ট্রয় করে দেয়। সেখানে একজন হামাস ইস লাইক তাদের কিসের আর্মস আছে? তাদের তো কোনো শক্তি নেই। একটা উই আর কিলিং দ্য ইনোসেন্ট চিলড্রেন অ্যান্ড ওয়েমেন, সেটা সারা পৃথিবী দেখতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন দেখতেছে। আপনি যদি সারা পৃথিবীর লোকদের কথা শুনেন, দ্যাট দিস বিগেস্ট আর্মি, দ্য মোস্ট পাওয়ারফুল আর্মি ইজ ফাইটিং এগেনস্ট দ্য ইনোসেন্ট ওয়েমেন অ্যান্ড চিলড্রেন। ইজ দিস দ্য ফাইট ইউ রিয়েলি ওয়ান্ট? অর উই শুড সিট ডাউন অ্যান্ড ফাইন্ড এ solution, that peaceful solution, যেটা দুইটা দেশ একসঙ্গে পাশাপাশি বাস করতে পারে, that they have the future.
we are not talking about this. We are continuously supporting the bomb, the money, the airplane, the fighters, and not only that, we are not saying anything. আমরা কিছুই তাকে বলতেছি না. They're continuously blocking the, সেটা ঠিক আছে মামুন ভাই, আমরা তো যুদ্ধ নিয়ে প্রতিদিন আলোচনা করি, আমরা আবার বিতর্কের বিষয়ে চলে আসছি। এই বিতর্কে আমরা এই গাজা যুদ্ধের বিষয়টা, তার ব্যাপারে বাইডেন কতটা বেকায়দা থাকবেন বা ট্রাম্প সুবিধা থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এখন ট্রাম্প যে মামলা, অনেকগুলো মামলায় অভিযুক্ত, কিন্তু হাসমানি মামলা যেই পর্যায়ে এসছে, যেসব তথ্য বেরিয়েছে এবং যেই বেকায়দা অবস্থা তিনি আছেন, তার খুব একটা সুবিধা কি বাইডেন পাবেন? Well, not really. People already know that Trump is a bad guy. সেখানে ট্রাম্পের আর যেহেতু সে ব্যাড গাই, তাকে এখন নিউ ইয়র্ক মতন জায়গা, সেখানে যারা উইটনেস থাকবে, যারা সেখানে অন্য লোকজন থাকবে, those people might try him. They might try to put him in the jail, but this is not going to happen tomorrow. তার কারণ তাকে যদি কনভিক্ট করা হয়, কিন্তু তাকে কিন্তু কালকে জেলে পাঠিয়ে দিতে পারবে না। কনভিক্ট করার পরেও there is the appeal process, and by that time the election is over and God knows what's going to happen. So we know that this is not going to make a big difference, especially independent ভোটাররা যারা এটা জানে যে Trump is a bad guy, he's doing a lot of bad things, and this is open and secret. It's nothing new. Only thing is he going to jail? এখন জেলে পাঠানো is going to be very difficult. Even though তাকে কনভিক্ট করা হয়, then it's not going to go to jail day after tomorrow. এখন আমরা জানি যে প্রেসিডেন্সিয়াল বিতর্কে কে হারে কে যেতে, কার পয়েন্টস ভালো, কার যুক্তি ভালো, পারফরমেন্স কার ভালো, এই প্রফেসর নাকিবুর রহমান বলছিলেন যে বিশেষ মুহূর্তের ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি সুবিধা দেয় প্রার্থীদেরকে এই সব বিতর্কে। ফলে এরকম বিতর্কের একটা বড় ধরনের প্রভাব ভোটারদের উপরে পড়ে, নির্বাচনে পড়ে। এখন যে দুদফা বিতর্ক তারা করতে যাচ্ছেন, ট্রাম্প আরও দুদফার কথা বলেছেন, এগুলোর ফলাফল যেটি নির্বাচনে পড়বে এবং যেই বিষয়গুলো আসবে, তার মধ্য দিয়ে ট্রাম্পের সংকট একরকম, বাইডেনের সংকট একরকম। এই বিতর্ক কি তাদেরকে এই সংকট কাটিয়ে সাধারণ মানুষের যে ধ্যান ধারণা অবস্থান, সেটা বদলাতে খুব বেশি সাহায্য করবে? No, not at all. তার কারণ হচ্ছে কি, দেখেন আপনি যদি সেই 65 এর ডিবেট দেখেন, সেই কেনেডি এবং নিক্সনের ডিবেট আমি দেখছি অনেকবার, ব্ল্যাক এন্ড হোয়াইট এর, they are civilized people, they are civic people, they had a philosophy, they had the ideology, they debate on that, they debate on the policy. কিন্তু we know the policy and philosophy of these two individuals for last 8 years. We know that যে বাইডেন কিসের পক্ষে ভোট কাজ করে, ট্রাম্প কিসের পক্ষে ভোট করে। এই যে দুটা ডিবেট হচ্ছে, এই ডিবেটের কোনো কিছু ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয় না। তার কারণ we know that Trump is going to really try to destroy Biden, say a lot of ugly thing, যে কোনো একটা প্রেসিডেন্সিয়াল ডিবেটের কখনোই মানুষ এটা বলবে না, কিন্তু he is ready to do this. And আমরা জানি Biden is having problem to put together statement, but we know as a party, Democratic Party always do good thing for the country, good thing for the people in this country. But only things Biden is having problem with the Middle Eastern war, the Russian war. আমরা জানি Russia, we are spending billions of dollars. And people is going to ask the questions that after spending so many billions of dollars, what we are getting, what is the output of this? At the same time, আমরা Middle Eastern war, what's the output of this process? Why we cannot solve it? These are the two things Biden is falling behind. এবং আদার কিছুতে বাইডেন ভালো থাকবে, কিন্তু ট্রাম্প আপনি যুদ্ধ দুটো ব্যাপারে বলেছেন বাইডেন পিছিয়ে থাকবে, অভিবাসন, সীমান্ত, এগুলোর ব্যাপারে কি বাইডেন এগিয়ে থাকবেন? অভিবাসন, ইমিগ্রেশন is a big factor, is a factor যেখানে আমরা জানি, but at the same time আপনি যদি অভিবাসনের দিকে মানে যদি আপনি দেখেন in details in depth, যে অভিবাসন, ইমিগ্রেশন is really helping the American economy. বাজেট অফিস থেকে অ্যানালাইসিস করে দেখাচ্ছে, অনেক বড় বড় ইকোনমিস্টরা সেখানে অ্যানালাইসিস করে বলতেছেন। সো যদি এটা লুকস রিয়েলি ব্যাড ইনিশিয়ালি, হ্যাঁ লট অফ পিপল আর কামিং থ্রু দ্য সাউদার্ন বর্ডার, এবং আমরা জানি অনেক বড় বড় সিটির জন্য একটু অনেক কষ্টের হয়ে পড়ছে, বাট লং টার্ম উই নিড দ্য ইমিগ্রেশন। আজকে আমি একটা আমার ক্লাসে ম্যাথে লাস্ট 70 years এর অ্যানালাইসিস করতেছিলাম যে আমেরিকার ইমিগ্রেশন, আমেরিকার পপুলেশন গ্রোথ, দ্য ইমিগ্রান্ট আর দ্য অনলি পিপল হু আর মেইনটেনিং দ্য
birth rate in this country, maintaining লিগাল ইমিগ্রেশন মাইগ্রেশন নিয়ে কিন্তু প্রশ্ন না, বিতর্কটা কিন্তু ইলিগালিটি নিয়ে। Right, I understand, but at the same time, আমেরিকাতে সবসময় তো কম বেশি ইলিগাল দুই পথে আসছে। আমেরিকাতে কখনোই তো ইটস নট এ কান্ট্রি, সাউদার্ন বর্ডার থেকে আমরা জানি বছরের পর বছর সেই লাস্ট 50 ইয়ার্স 100 ইয়ার্স থেকে কন্টিনিউয়াসলি লোক আসতেছে, বাট ইট ওয়াজ নট এ প্রবলেম বিফোর বিকজ তখন একটা স্টেবল রেটে লোকজন আসতো। কিন্তু লাস্টে যেটা আসছে হঠাৎ করে এটা হিউজ ইনফ্লাক্স অফ দ্য ইমিগ্রান্ট পিপল, ইলিগাল ইমিগ্রান্ট কেম ইন দিস কান্ট্রি, সো দ্যাটস ডেফিনেটলি ইজ এ কোয়েশ্চেনেবল। কিন্তু আমার কাছে মনে হয় না যে যেসব ইস্টার্ন স্টেটগুলোতে it's not a problem, but problem is only for the Texas, Arizona, Nevada. Those are the 3 states. This might have some impact. মানে ঢুকছে 3 স্টেট দিয়ে, ছড়িয়ে পড়ছে তো সারা দেশে। হ্যাঁ, but it's not making any big deal. আমরা জানি যে নিউ ইয়র্ক সিটিতে হয়তো হাউজিং শর্টেজ বা শেল্টারিং শর্টেজ আছে, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম those immigrant people are finding some space and doing the work for this country, for the city, যেখানে আমাদের অনেক লোকের শর্টেজ আছে। না, আপনি ম্যান পাওয়ার যুক্ত হবে ভালো কথা, কিন্তু অর্থনৈতিক সংকট বাড়াচ্ছে, আবাসিক সংকট বাড়াচ্ছে, অপরাধ তৈরি করছে, সামাজিক বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতা, এরকম অনেক সমস্যার কথা আমরা জানি। আচ্ছা, সে ভিতরে আজকে নাই গেলাম, আমি একটু ফিরতে চাই। জি, অপরাধ কথাটা দ্যাটস আই অবজেক্টেড বিকজ যারা ইমিগ্রান্ট এদেশে আসতেছে ইলিগালি বা লেগালি, দে ডোন্ট কমিট লট অফ ক্রাইম। দ্য পিপল হু লিভ হিয়ার ফর লং টাইম দে আর কমিটিং দ্য ক্রাইম, কিন্তু ব্লেমটা কিন্তু যাচ্ছে কিন্তু ওদের প্রতি, যে ইমিগ্রান্ট এসে সমস্ত অন্যায় অপরাধ করতেছে তারা। দ্যাটস নট ট্রু, সেটা বেশি এক্সপোজড হচ্ছে। রাইট, এই কথাটা বেশি করে মিডিয়াতে পাবলিসিটি পাচ্ছে, কিন্তু আসলে দ্যাটস নট দ্য ফ্যাক্ট। ক্রাইম ওয়েন্ট ডাউন টু দ্য বিগ সিটিজ ফর দ্য লাস্ট, আপনি যদি লাস্ট 10 বছর কম্পেয়ার করেন, বিগ সিটিতে এবছর ক্রাইম ওয়েন্ট ডাউন। জি, প্রফেসর নাকিবুর রহমান, যেটি বলছিলেন শেখ আল মামুন, যে আদর্শ বিতর্ক হয় পলিসির উপরে, অতীতে যেগুলো হয়েছে, এখন যে দুজন প্রার্থী তারা কি পলিসির ধার ধারবেন নাকি এই বিতর্কে শুধু কাদা ছড়াছড়ির মধ্যেই থাকবেন? না, এখানে তারা দুজনের কেউই পলিসির ধার ধারবেন না ডেফিনেটলি, কারণ আমি আপনাকে again we don't know the future, but আমি আপনাকে বলে দিতে পারি এক্স্যাক্টলি ট্রাম্পের বক্তব্যগুলা কি হবে। ঘুরে ফিরে তিনি কিছু তার ফ্রেজ আছে যে ক্রুকেড, তারপরে হলো মানে রেগুলার যেসব বক্তৃতা দেন সেগুলোই আসবে, সেটাই তিনি রিপিট করবেন। তিনি একটা ভিকটিমহুড নিজেকে পেশ করবেন যে তিনি আমেরিকার পুলিশি রাষ্ট্রের ষড়যন্ত্রের ভিকটিম, তাকে বিনা কারণে হেনস্থ করা হচ্ছে, এই ধরনের তিনি একটা ভিকটিমহুড করবেন যে এই বিচারটা যেটা হচ্ছে সেটা সরকারের ওভাররিচ, এই ধরনের কথাবার্তা বলবেন। এবং তিনি ডেফিনেটলি জো বাইডেনকে হান্টার বাইডেনের ইস্যুতে বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করবেন, এই হান্টার বাইডেনের ইস্যু নিয়ে আসবেন। এবং জো বাইডেনও ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে, হাসমানি, তারপরে আপনার জানুয়ারি 6 এই বিষয়গুলো ব্যক্তিগত, যদিও ইতিপূর্বে জো বাইডেন মোটামুটি একটা সম্মানজনক অবস্থা থেকে এসেছিলেন, কিন্তু আমরা যদি জো বাইডেনের বক্তব্য গত 5-6 মাসে দেখি, তিনিও কিন্তু ট্রাম্পকে আক্রমণ করছেন, মানে তিনি ট্রাম্পেরই প্লে বুকটা নিচ্ছেন। সুতরাং এখানে পলিসিগত খুব বেশি আলোচনা কিংবা কথাবার্তা আমরা দেখব না। আর আরেকটা কথা আমি এখানে বলে রাখি যে যদিও আপনি খুব ভালোভাবে নাজমুল ভাই পয়েন্ট করেছেন যে দুজনের বিপদ দুই জায়গায়, ডোনাল্ড ট্রাম্পের বিপদ হলো মামলাগুলা, ডেফিনেটলি তিনি মামলাগুলা নিয়ে বিপদে আছেন, এবং সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের অপোজিটে জো বাইডেনের বিপদটা হলো গাজা ওয়ার। কিন্তু আপনি যদি দেখেন যে এই গাজাতে কিংবা মিডল ইস্টে ইসরায়েল পলিসি, ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের পলিসি যদি দেখেন, তাহলে পরে ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্পের পলিসি আরো বেশি নেগেটিভ গাজাবাসীর প্রতি। এবং এই সমস্ত সংকটের মূল শুরু হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীতে ঘোষণা করে আমেরিকান এম্বাসি তেল আবিব থেকে ইসরায়েলে জেরুজালেমে নিয়ে এসেছিলেন। মানে দ্যাট গেভ এমবোল্ডমেন্ট এবং নেতানিয়াহুকে একেবারে বেশি সাহসী করে তুলেছিল। সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। সুতরাং গাজা বিষয়ে খুব বেশি বিতর্ক এখানে হবে না, কারণ ডোনাল্ড ট্রাম্প, আপনাদের মনে আছে কিছুদিন আগেই বলেছে যে ইহুদিরা যদি রিপাবলিকান পার্টি এবং ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেয় তাহলে পরে তারা ইহুদি ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করছে। মানে ধর্ম নিয়ে রাজনীতি বা ধর্ম নিয়ে ব্যবসা যদি বলি সেরকম। আপনি as bad as Joe Biden is, Trump is definitely going to be worse, কিন্তু সেটা কথা না। কথা হলো যে এজন্য that doesn't mean that আমাদেরকে
মানে লেসার ইভিল হিসেবে জো বাইডেনকে সমর্থন করতে হবে। ডোনাল্ড ট্রাম্প যতই খারাপ হোক না কেন, এখন যে ঘটনাগুলো ঘটছে তার দায় দায়িত্ব জো বাইডেনকে নিতেই হবে এবং এটার জন্য জো বাইডেনকে দায়ী করতে হবে এবং জো বাইডেন এটার দায় অস্বীকার করতে পারেন না। ব্লাড ইজ অন হিজ হ্যান্ড। সো সেই হিসাবে একজন বিবেকবান মানুষ কিন্তু মানে ইট ডাজন্ট হ্যাভ টু বি মুসলিম। আজকেও দেখেছি যে একজন জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের একজন ইহুদি পলিসি মেকার স্টেট ডিপার্টমেন্ট থেকে রিজাইন করেছেন গাজা পলিসির কারণে। সুতরাং এই বিষয়গুলো আছে, কিন্তু এই গাজার বিষয় কিন্তু বিতর্কে খুব বেশি আসবে না, আপনি দেখে নিন। কারণ এখানে এটা ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এনজয় করছে বিষয়টা যে সাধারণ প্রোগ্রেসিভরা, জেন জি যারা তরুণ, তারা জো বাইডেনের বিপক্ষে চলে যাচ্ছে এই গাজার বিষয়ে। এজন্য যদিও ডোনাল্ড ট্রাম্প এটাতে মুচকি মুচকি হাসছেন যে তার পলিসিগুলো আরো খারাপ হবে, কিন্তু তিনি কিন্তু ট্রাম্প দায়িত্বে থাকলে অবস্থা কি এর চেয়ে ভালো কিছু হতো? মানে তিনি যেটা চাচ্ছেন যে তিনি ইহুদিদের ভোটটাকে নেওয়ার চেষ্টা করছেন, তিনি ইহুদিদেরকে উস্কাচ্ছেন যে বাইডেন স্টিল ইহুদিদের প্রতি যতটা তিনি সদয় হবেন ততটা সদয় না। কিন্তু জেনোসাইডের বিষয়ে এবং অন্যান্যদের বিষয়ে কিন্তু এখনো ডোনাল্ড ট্রাম্প চুপচাপই আছেন, বিকজ হি ইজ এনজয়িং দ্যাট। এবং তার ইলেকশনে জিতার একমাত্র উপায় হলো যে এই মানুষগুলা যদি জো বাইডেনের উপরে বিক্ষুব্ধ থাকেন, মানে এই সংকটে কোনো দায় তাকে নিতে হচ্ছে না যেহেতু তিনি দায়িত্বে নেই। একটা কমন প্রশ্ন দুজনের কাছে, এই যে আপনার বাইডেন এবং ট্রাম্পের যে দুটো সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম, একজনের মামলার সমস্যা, একজনের গাজা যুদ্ধের সমস্যা, এটি বিতর্কেও আসবে, প্রতিদিনকার আলোচনায়, গণমাধ্যমে, রাজনীতিতে, বক্তৃতা, বিবৃতিতে, নির্বাচনী প্রচারে সব জায়গায় আসছে। কিন্তু ভোটের দিনে আপনার নভেম্বরের ব্যালটে এই দুটো বিষয়ের প্রতিফলন বেশি হবে নাকি অর্থনীতি, অভিবাসন, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে? অনেক জরিপে দেখা গেছে যে এই দুটি খুব আলোচিত বিষয়, কিন্তু পরে যে বিষয়গুলো বললাম এগুলোর উপরে ভোট বা ভোটারদের সিদ্ধান্ত নির্ধারিত হবে। ফলে এই দুই সংকট খুব বেশি প্রভাবিত করবে না এই দুইজন প্রার্থীর ভোট পাওয়ার ক্ষেত্রে। নাকিবুর রহমান, ছোট করে বলবেন। জি, ডেফিনেটলি আমেরিকার ইলেকশন সবসময় অর্থনীতির বিষয়ে ইলেকশন হয়, পকেট বুক পলিটিক্স। পলিটিক্স ইজ পকেট বুক পলিটিক্স, ইলেকশন ইজ পকেট বুক পলিটিক্স। সো এখান থেকে অর্থনীতি সবসময়, তারপরে আপনার ইমিগ্রেশন একটা বিরাট ভূমিকা থাকে। কিন্তু আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন মানুষের, আমেরিকার সাধারণ মানুষের গণতান্ত্রিক চিন্তা ভাবনার প্রতিফলন হয় না। মেইনলি আনফরচুনেটলি ইলেকশন ইজ টাইড উইথ 4 or 5 সুইং স্টেট। সো এই সুইং স্টেট গুলাতে ভোটাররা কি মনে করেন? কারণ যারা জো বাইডেনকে লাইফ লং ডেমোক্রেট, যারা মিডল ইস্ট নিয়ে কেয়ার করে না, তারা জো বাইডেনকে ভোট দিবেন, এবং যারা ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার, আপনি যাই বলেন, নাথিং ইজ গোনা ডিটার দেম। সো সুইং ভোটারদের হলো মেইন ইস্যু, নিশ্চয়ই তারাই নির্ধারণ করবে সেই 5-6টা স্টেটে সুইং ভোটার। জো বাইডেনের জন্য দুর্ভাগ্যজনক হলো যে এই সুইং স্টেটে, স্পেশালি মিশিগান ইজ এ কি স্টেট, মিশিগানে বিরাট বড় আরব পপুলেশন আছে। তা এর বাইরে আপনার এনারবারে বিরাট বড় একটা মানে ইয়াং পপুলেশন রয়েছে যারা জো বাইডেনের উপরে ক্ষুব্ধ। জর্জিয়াতে একই অবস্থা, ইভেন মিনেসোটা ওয়াজ নেভার এ সুইং স্টেট। এই স্টেটগুলোর কারণে, এই সুইং স্টেটগুলোর সুইং ভোটারদের মন মানসিকতার কারণে দ্যাট হ্যাজ প্রিটি মাচ বিকেম এ সিঙ্গেল, এই মানে ইভেন ডোনাল্ড ট্রাম্পের এই মামলা কোনো বিষয় নাই নির্বাচনের জন্য। অর্জনের পরও কিন্তু বাইডেন এটা দিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শেখ আল মামুন, এই দুটো বিষয়ের বাইরের যে বিষয়গুলো, সেগুলোর প্রভাব বেশি পড়বে ভোটের বাক্সে, নাকি এই দুটোর প্রভাব বেশি পড়বে বা অনেকখানি পড়বে? Well, Dr. Nakib বলছে, you know what, এখানে economy is definitely one of the biggest factor. আজকে সকালে আপনি CNBCর একটা সার্ভেতে দেখা গেছে, you know, a lot of business people still like to see the Trump's second term. তারপর আমরা জানি যে ট্রাম্প আসলে কিন্তু he's going to give us a huge tax break, and a lot of business people like it. There's no doubt. কিন্তু is it going to help really overall American people? American people যেটা চায় lower price, lower gas price, there's available job, and that's we have already. The gas price is the lowest in historically. The stock market is really high. As আমরা জানি যে S&P 500 went to the highest for the whole decade. So these are good news, but it's still America is also, you know, is going to the deficit. Deficit is increasing really high. আমরা জানি যে Bank of America CEO Jamie Dimon আজকে বলছেন we need to start thinking. ট্রাম্প কিন্তু কখনোই এটা নিয়ে চিন্তা করবে না, এবং আমরা জানি যে বাইডেন
is going to think about the debt, think about the American real people. But unfortunately, Biden could not যেটা ট্যাকল দিতে পারতেছে না। এখানে আমরা জানি যে এখানে lot of মুসলমান people এদেশে আছে, lot of Asian people আছে, lot of minority, young, African American, young Hispanic American. They are really very dissatisfied with the Biden policy toward the Gaza Israeli war. তার মানে এই যে অসন্তোষ বা ক্ষোভ, এটা বাইডেনের যে সাফল্যগুলো সেটাকে কি ক্ষতিগ্রস্ত করতে পারে? Well, especially swing state গুলোতে, I know 50,000, 20,000, 100,000 vote could be a big factor. So it is going to, আমার মনে হয় তাকে এটা হার্ট করবে। অনুষ্ঠানের সময় একদম শেষ, মামুন ভাই ছোট্ট করে 30 সেকেন্ডে শুনবো। এই যে দীর্ঘমেয়াদী অঙ্গীকারের অংশ হিসাবে আবারও অস্ত্র পাঠানোর উদ্যোগ, এইটা কিছুদিন আগের যে অবস্থান রাফায় অভিযানের ব্যাপারে সেখান থেকে সরে আসা, ওই সময় বলা হয়েছিল যে আপনার কি বলে মেজর শিফট, পলিসি শিফট এরকম, তো সেটা কি আবার রিশিফটেড হলো কিনা? I mean, we have to read the very fine printed lines, what is written. আমরা জানি যে বাইডেন কিন্তু কন্টিনিউয়াসলি বলছে যে we have ironclad support for Israel, তার ডিফেন্সের জন্য। So all this money we provided, the 25 billion আমরা দিয়েছি, এটা কিন্তু লং টার্ম জন্য। এটা শুধু আমরা লাস্ট টাইমে শিপমেন্ট বন্ধ করছে ফর 2000 পাউন্ড বম্ব, সেই বম্বটা যাতে রাফায় ড্রপ না করা হয়, ফর দ্যাট পারপাস দে স্টপিং। বাট বিসাইড দ্যাট ইসরায়েলের সঙ্গে নো ম্যাটার হোয়াট হ্যাপেন, আমেরিকা উইল বি অলওয়েজ উইথ দেম। বিকজ কিন্তু আগে যুদ্ধের আগে পরের অবস্থান আর যুদ্ধকালীন বা এখন রাফা অভিযানকালীন অবস্থান তো এক না। No, but this money is not going to be spent toward the Rafah bombing in general. It could be spent for something else. It could be spent for some strategic purpose. We don't know. They didn't disclose. কিন্তু কি পারপাসে তারা ব্যবহার করছে, যেসব তথ্য আসছে, বাইডেন CNN কে দেওয়া ইন্টারভিউতে স্বীকারও করেছেন নিরীহ মানুষ মারার কাজে ব্যবহার করা হয়েছে, তারপরে বলে আমাদের কাছে প্রমাণ নাই। ফলে আপনি এই মানে সঠিক কাজে বেঠিক কাজে ব্যবহার করছে কিনা, আমেরিকার শর্ত লঙ্ঘন করছে কিনা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কিনা, এগুলোর ব্যাপারে তো আমরা কোনো ফলাফল পাচ্ছি না। শুধুমাত্র আপনার এই দাবি পাল্টা দাবি, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে থাকছে। একদম সময় শেষ, প্রফেসর নকিবুর রহমান, এই বিষয়ে আপনি যদি একটু 30 সেকেন্ডে বলেন। না, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের ইলেকশনে জয় হওয়ার যতটুকু ক্ষীণ সম্ভাবনা ছিল, তিনি সেই সম্ভাবনাটাও নষ্ট করলেন এই অ্যাপ্রুভালের মাধ্যমে। অনেক ধন্যবাদ প্রফেসর নকিবুর রহমান, অনেক ধন্যবাদ জনাব শেখ আল মামুন, যারা অনুষ্ঠানে ছিলেন শুরু থেকে বা পরে যোগ দিয়েছেন। প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। Thank you. TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।